তো মহাপ্রভু বৃন্দাবন যাত্রার সময় বেঙ্গলে দিয়ে আসছেন। আমরা খবর পেলাম এই পানিহাট থেকে বিভিন্ন জায়গায় খড়দহ হয়ে হয়ে তারপরে সরমুড়িতে বাড়ি হয়ে কুলিয়া হয়ে মাধব দাসের গৃহে এসেছে। ঠিক আছে, তখন লক্ষ লক্ষ লোক আসছে তাকে দর্শন করার। মাধব দাসের পরিচয় বর্ণনা করে বলা হয়েছে, শ্রীকর চট্টোপাধ্যায়ের বংশে যুধিষ্ঠির চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করে। তিনি আর জ্ঞাতিরা বিল্লগ্রাম ও পাটুলি থেকে নবদ্বীপের অন্তর্গত পাহাড়পুর পাহাড়পুর চট্টোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র মাধব দাস, মধ্যম হরিদাস আর কনিষ্ঠ ছিল কৃষ্ণ সম্পত্তি চট্টোপাধ্যায়। তাদের সাধারণ নাম যথাক্রমে 6 কড়ি, 3 কড়ি, 2 কড়ি ছিল। নাম মাধব দাসের ছিল 6 কড়ি, হরিদাস ছিল 3 কড়ি, কৃষ্ণদাস ছিল 2 কড়ি। মাধব দাসের পৌত্র বংশীবদন ছিলেন। তার পৌত্র রামচন্দ্র আদি বংশধররা বাগনাপড়া ও বৈটি প্রভৃতি স্থানে এখনো তারা বাস করছে। 7 দিন ধরি রহি তথা লোক নিস্তারিলা, সব অপরাধী গণে রক্ষারে সারিলা। তা সেখানে 7 দিন অবস্থান করে পাপীদেরকে উদ্ধার করে, দেবানন্দ পণ্ডিত এইসবদেরকে উদ্ধার করলো করে। তারপরে তিনি অপরাধীদেরকে উদ্ধার করেছেন। শান্তিপুর আচার্য গৃহে ইচ্ছে আইলা, সচী মাতা মিলি তার দুঃখ খণ্ডা আইলা। কুলিয়া গ্রাম ত্যাগ করে পরে শ্রী চৈতন্যপুর শান্তিপুর আবার এসছেন। সেখানে সচী মাতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার ফলে তার গভীর দুঃখ প্রশমিত হয়। সচী মাতাকে দেখতে নবদ্বীপে যাননি, তার বাড়িতে ফিরে যাননি। সন্ন্যাসী নেওয়ার পরে সচী মাতার সঙ্গে দেখা হলো, এসে শান্তিপুরে 10 দিন অবস্থান করলেন। তা পুরী চলে গেলেন। আর পুরী থেকে যখন ফিরেছেন বৃন্দাবন যাবে দেখা করেছেন। তারপরে অদ্বৈত আচার্যের বাড়িতে সচী মাতার সঙ্গে দেখা করেন। তবে রাম ক্যালিগ্রামে প্রভু যেইছে গলাম, নারচলা হইতে প্রভু পুনঃ ফেরি আইলাম। তো রামকালী তা আমরা শ্রবণ করব, কিভাবে সাক্কর মল্লিক দবির ঘাসকে উদ্ধার করে রূপ সনাতন নাম দিয়েছিলেন। তারপরে সেখান থেকে রামকেলি গিয়েছেন, আর কানাই নাটশালা থেকে রামকেলি থেকে কানাই নাটশালা হয়ে ফিরে এসছে। শান্তিপুরে পুনঃ হইল 10 দিন বাস, বিস্তারি বর্ণিয়াছেন বৃন্দাবন দাস। আর ফিরে এসে আবার 10 দিন শিবির অবস্থান করেছেন। ছিল বৃন্দাবন দাস ঠাকুর সেটি সুন্দরভাবে বর্ণনা করেছেন। অতএব ইহাকার না কইল বিস্তার, পুনরুক্তি হয় গ্রন্থ বাড় এ অপার। একবার তো বলা হয়েছে, আমি আবার বলছি না, বলে গ্রন্থ বড় হয়ে যাবে। হ্যাঁ, সেজন্য আমি আর বলছি না। তার মধ্যে মিলিলা যেইছে রূপ সনাতন, নিষ্কানন্দ কইল যেছে পথেরে সাজন। সূত্র মধ্যে সেই লীলা আমি তো বর্ণিল, অতএব পুনঃ তাহা ইহা না লেখিল। তো সূত্র আকারে বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু কিভাবে রূপ সনাতন সঙ্গে মিলন হয়েছে। নিষ্কানন্দ পথ সাজাচ্ছিল ধ্যান করে, তবে সে দেখতে পারলো যে কানে নাচলা পরে আর সে ফুল সাজে রাস্তাঘাট সাজাতে না। তখন বললো যে মহাপ্রভু আগে থেকে বলছে কানে আসলে পরে আর যেতে পারবে না। রূপ সনাতনকে মহাপ্রভু উদ্ধার করেছেন। এটা অর্থ আদিলীলা 10ম অধ্যায় 35 আর মধ্যলীলা প্রথম অধ্যায় 155 থেকে 162, 175 থেকে 126
সে বর্ণনা হয়েছে আর পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা হয়েছে। পুনরপি প্রভু যদি শান্তিপুর আইলা, রঘুনাথ দাস আসি প্রভুরে মিলিলা। তো যখন আবার শান্তিপুরে মহাপুর হয়েছেন, রঘুনাথ দাসকে মিলন হয়েছে। এটা একটা আমার মহাপুর সন্ন্যাস নিয়ে যখন শান্তিপুরে গেছিলেন, তখন রঘুনাথ দাস মিলন হয়েছিল, সেটা না। দ্বিতীয়বার যখন গিয়েছেন, বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলেন, ফিরে এসে শান্তিপুরে 10 দিন অবস্থান করলেন। তখন রঘুনাথ দাস গিয়ে, ছোট্ট ছিলেন, মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করেছে। হিরণ্য গোবর্ধন দুই সহোদর, সপ্তগ্রামে 12 লক্ষ মুদ্রারীশ্বর। হিরণ্য গোবর্ধন দুই ভাই, তারা সপ্তগ্রামে বাস করতেন। তাদের বাৎসরিক আয় ছিল 12 লক্ষ মুদ্রা। তখনকার সময় 12 লক্ষ মুদ্রা মানে বিরাট ব্যাপার। 12 লক্ষ মুদ্রা তারা পাচ্ছিলেন হিরণ্য গোবর্ধন। হিরণ্য গোবর্ধন ছিল হুগলি জেলার সপ্তগ্রামের অধিবাসী। প্রকৃতপক্ষে তারা সপ্তগ্রামের অধিবাসী ছিলেন না, তারা ছিলেন নিকটবর্তী কৃষ্ণপুর গ্রামের অধিবাসী। এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে তাদের জন্ম হয়। তাদের বংশগত উপাধি বিশেষভাবে জানা যায় না, তবে তারা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। রঘুনাথ দাস কি টাইটেল, কি পরিবারটা বোঝা যায় না, পরে আমরা শুনবো। হ্যাঁ, হয়তো মজুমদার। জ্যেষ্ঠ ভ্রাতার নাম ছিল হিরণ্য মজুমদার। হ্যাঁ, কনিষ্ঠ ভ্রাতার নাম ছিল গোবর্ধন মজুমদার। দুই ভাই তারা ছিল, হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার। ছিল রঘুনাথ দাস ছিলেন গোবর্ধন মজুমদারের পুত্র। গোবর্ধনের পুত্র ছিলেন রঘুনাথ। আর তাদের পুরোহিত নাম ছিল যদু বলরাম আচার্য। ছিল হরিদাস ঠাকুরের কৃপাপাত্র এবং গুরু পুরোহিত যদুনন্দন আচার্য বাসুদেব দত্তের অনুগৃহীত। তো বলরাম দাস ছিলেন তাদের পুরোহিত। তাদের পুরো বলরাম আচার্য ছিল হরিদাস ঠাকুরের কৃপা পাত্র ছিলেন। এটা অন্তলীলা 3য় অধ্যায় 156 থেকে 155, 65 থেকে 66 এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে আচার্য বলরাম আচার্য ছিলেন তার পুরোহিত, যিনি হরিদাস ঠাকুর কৃপাপ্রাপ্ত হয়েছিলেন এবং গুরু পণ্ডিত যদুনন্দন আচার্য বাসুদেব দত্তের অনুগৃহীত। তো বলরাম আচার্যের পুত্র ছিলেন যদুনন্দন আচার্য, তিনি বাসুদেব দত্তের অনুগৃহীত ছিলেন। সপ্তগ্রাম সপ্তগ্রাম পূর্ব রেলওয়ে লাইনে কলকাতা থেকে বর্ধমান যাওয়ার পথে হুগলি জেলার অন্তর্গত ত্রিশধা নামক রেল স্টেশনের সন্নিকটবর্তী সরস্বতী নদীর তটে অবস্থিত প্রাচীন বন্দর ও নগর। তখনকার সময়ে ছিল 30 বিঘা একটি গ্রাম ছিল। 1592 খ্রিস্টাব্দে পাঠানারা এই নগরটি লুণ্ঠন করে এবং সরস্বতী নদীর স্রোত রুদ্ধ হয়ে যায়। 1932 খ্রিস্টাব্দে এই বহু প্রাচীন বন্দরটি একবারে ধ্বংস হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কথিত আছে সপ্তদশ শতাব্দে পর্তুগিজ নাগরিকেরা ব্যবসার সূত্রে তাদের জাহাজে করে এখানে আসতো। তখনকার দিনে দক্ষিণবঙ্গে রূপে ছিলেন হিরণ্য ও গোবর্ধন দুই ভাই বাস করতে। তখনকার দিনে
তাদের বাৎসরিক খাজনা আদায় ছিল 12 লক্ষ মুদ্রা। লীলা 11 অধ্যায় 41 নম্বর শ্লোক বলা হয়েছে, উদাহরণ দত্ত প্রসঙ্গে অনুভাষ্যের প্রথম অংশে এটা দ্রষ্টব্য বলে বলা হয়েছে, আমরা দেখতে পারি। মহা ঐশ্বর্যযুক্ত দুহে বদান্য ব্রাহ্মণ্য সদাচারী সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার সম্পর্কে বলা আছে। গোবর্ধন মজুমদার হচ্ছেন রঘুনাথ দাসের বাবা, আর হিরণ্য মজুমদার হচ্ছেন রঘুনাথ দাসের জেঠা। তো এরা দুজন খুব মহা ঐশ্বর্যশালী ছিলেন আর উদার ছিলেন। তারা ছিলেন সম্ভ্রান্ত কুল উদ্ভূত, সদাচারী ছিলেন, ধার্মিক ছিলেন ও সেবা পরায়ণ ছিলেন। নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায় অর্থভূমি গ্রাম দিয়া করেন মহাসহায়। তো পুরো নদিয়া জেলা সমস্ত ব্রাহ্মণ, নদিয়াবাসী ব্রাহ্মণ, নদিয়ার প্রায় সমস্ত ব্রাহ্মণই হিরণ্য ও গোবর্ধনের দানের উপর নির্ভর করতেন, উপজীব্য নির্ভর করত। তারা তাদের অর্থ, ভূমি ও গ্রাম দান করে সহায়তা করতেন। নদিয়ার প্রায় সমস্ত ব্রাহ্মণেরাই হিরণ্য গোবর্ধনের উপর নির্ভর করতেন। তারা তাদের অর্থ, ভূমি, গ্রাম দান করে সহায়তা করতেন। তারা না তিনি কে, তাই না? বাংলা লেখা হয়েছে, তাই এটা কার সঙ্গে মিলাবো? ইংরেজির সঙ্গে মিলাতে হবে। এর সেন্টেন্সটা কি হবে? তাৎপর্য। শ্রী চৈতন্য মহাপুরুষ সময়ে নবদ্বীপ যদিও সমুদ্রশালী নগর ছিল, তবুও তাজ হিরণ্য গোবর্ধন আশ্রিত বিদ্যানুশীলনরত ব্রাহ্মণেরই বাসস্থান ছিল। নবদ্বীপ সমৃদ্ধ ছিল, কিন্তু এটা ব্রাহ্মণদের জন্য খুব প্রসিদ্ধ ছিল। পণ্ডিত ব্রাহ্মণের প্রতি তাদের অসাধারণ মর্যাদা ছিল এবং তারা মুক্ত হস্তে দান করতেন। ব্রাহ্মণদেরকে তাদেরকে দেখার নেই। ক্ষুদ্র চক্রবর্তী আরাধ্য দুহান, চক্রবর্তী করে দুহান ভাতৃ ব্যবহার। তো হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদার, এরা দুজন মহাপ্রভুর মাতামহ নীলাম্বর চক্রবর্তী, সচী মাতার বাবা। বেলপুকুরে এখনো তাদের সেবিত বিগ্রহ পূজা পাচ্ছেন মদন মোহন নামে। চৈতন্য মহাপ্রভুর মাতামহ, পিতামহ, মাতামহ, বাবার দিকে থেকে যে বাবার মা আছেন পিতামহ, মার মা আছেন মাতামহ। তো এই নীলাম্বর চক্রবর্তীকে এই দুজন খুব সম্মান করছিলেন, আর নীলাম্বর চক্রবর্তী তাদেরকে ভাবতন দেখছিলেন। মিশ্র পুরন্দের পূর্বে করিয়াছেন সেবনে, অতএব প্রভু ভালো জানে দুই জনে। মিশ্র পুরন্দর আছেন কে? মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র। এই পূর্বে তারা দুজন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্রের বহু সেবা করেছিলেন। অতএব প্রভু ভালো জানে দুইজনে। সেই সূত্রে চৈতন্য মহাপ্রভু এই দুজনকে ভালোভাবে জানেন, হিরণ্য মজুমদার, গোবর্ধন মজুমদারকে। সেই গোবর্ধনের পুত্র রঘুনাথ দাস বাল্যকালে বিষয়ে উদাস। তো গোবর্ধন মজুমদারের পুত্র হচ্ছেন রঘুনাথ দাস। ছোটবেলা থেকে, শিশুবেলা থেকে তিনি খুব উদাসীন ছিলেন, বিষয়ের প্রতি বিশেষ করে খুব উদাসীন ছিলেন। তিনিও ছিল শুকদেব গোস্বামী যেরকম আত্মদর্শন করে বিশ্বের প্রতি উদাসীন ছিলেন, রঘুনাথের দাসের সে তীব্র বাসনা ছিল। সন্ন্যাস করে প্রভু যাবে শান্তিপুর আইলা,
তবে আসি রঘুনাথ প্রভুরে মিলিলা। এখানে আবার বলছে সন্ন্যাস করার পরে মহাপ্রভু শান্তিপুরে এসেছে, তখন রঘুনাথ তার সঙ্গে সাক্ষাৎ মিলন হয়েছে। দুই রকম হয়ে গেল, কিরকম সামঞ্জস্য রক্ষা হবে। আগে তো বললো যে দ্বিতীয়বার যখন গিয়েছে না রামদূত থেকে ফিরে আসে তখন দেখা করলো, হয়তো এখনো দেখা গেছে, তখন দেখা গেছে, দুইবার হতে পারে। প্রভুর চরণে পড়ে প্রেমাবিষ্ট হইয়া প্রভু পাদ স্পর্শ কইল করুণা করিয়া। প্রেমাবিষ্ট রঘুনাথ দাস চৈতন্য মহাপ্রভুর চরণ পদস্পর্শ দান করে তাকে কৃতার্থ করলেন। তার পিতা সদা করে আচার্য সেবন, অতএব আচার্য তারে হইলা প্রসন্ন। এরা সব সম্পর্কিত আছে। জিতেন্দ্র আরো গোবর্ধন মজুমদার, এদিকে অদ্বৈত আচার্য সব সম্পর্কিত আছেন। অদ্বৈত আচার্য বোধ তাদের পরিবার প্রতি অত্যন্ত প্রসন্ন ছিলেন। আচার্য প্রসাদে পাইল প্রভুর উচ্ছিষ্ট পাত, প্রভুর চরণ দেখি দীন পাঞ্চ সাত। তো অদ্বৈত আচার্যের কৃপাতে রঘুনাথ দাস মহাপ্রভু উচ্ছিষ্ট প্লেট পেয়েছেন, যেখানে তিনি খাচ্ছিলেন। তো এইভাবে 5-7 দিন সেখানে তিনি অবস্থান করেছেন। করে তিনি প্রভুর চরণকমল দর্শন করেছেন। প্রভু তারে বিদায় দিয়া গেলা নীলাচল, তেহ আসি হইলা প্রেমেতে পাগল। তো মহাপ্রভু পুরী চলে গেছেন, আর ইয়ে তো একদম প্রেমে পাগল হয়ে গেছে। বারবার পালায় তিহ নীলাদ্রি যাইতে, পিতা তারে বান্ধি রাখে আনি পথ হইতে। এটা বারংবার হতো। রঘুনাথ দাস চলে যেতেন আর পিতা থেকে বেঁধে নিয়ে আসতেন। হ্যাঁ, পাঞ্চ পায়ে কতারে রাখে রাত্রি দিনে, চারি সেবক দুই ব্রাহ্মণ রহে তার সনে। সে আবার পালায় বলে, তো রাত্রি দিনে 5 জন পাইক মানে সিকিউরিটি রাখতেন, আর তার সেবা করবার জন্য 4 জন সেবক ও 2টো ব্রাহ্মণ রেখেছেন। তার বাবা গোবর্ধন একাদশ জনতারে রাখে নিরন্তর, নীলাচলে যাইতে না পায় দুঃখিত অন্তর। এইভাবে 11 জন লোক সবসময় তার সঙ্গে সঙ্গে থাকলো। তো রঘুনাথ দাস কি করে পালাবে? তো দিন খুব দুঃখী হয়ে গেছেন। ও শান্তিপুর আইলা, শুনিয়া পিতারে রঘুনাথ নিবেদিলা। আজ্ঞা দেহ যায়া দেখি প্রভুর চরণ, অথবা না রহে মোর এই শরীর জীবন। তো মহাপ্রভু তো অত্যন্ত আসক্ত ছিল। তো শান্তিপুরে যখন মহাপ্রভু এসেছেন, সে গমন করে রঘুনাথ তার পিতার কাছে বলছেন যে আমাকে অনুমতি দেন, আমি কি মহাপ্রভুর চরণ দর্শন করব? আমি দর্শন না করলে আর জীবন ধারণ করে রাখতে পারছে না, আমার জীবন চলে যাবে। শুনে তার পিতা বহু লোকদ্রব্য দিয়া পাঠাইল, বলি শীঘ্র আসিহ বলিয়া। তো একথা রঘুনাথ দাসের শ্রবণ করে পিতা গোবর্ধন মজুমদার, তিনি অনেক লোকজন সঙ্গে অনেক খাবার দিয়ে, লোকজন খাবার দ্রব্য দিয়ে মহাপ্রভুকে দর্শন করতে পাঠিয়েছেন। বলছেন যে তাড়াতাড়ি ফিরে আসা। সূচনা পেয়ে গেছে যদি থেকে যায় সেখানে মহাপ্রভুর সঙ্গে বিপদ হয়ে যাবে। তো বলছে তাড়াতাড়ি ফিরে আসা। সাত্রী দিবসে এই অধ্যায়ে রক্ষকের হাতে মই কেমনে ছুটিব, কেমনে প্রভুর সঙ্গে লীলাচলে যাব। তো 7 দিন শান্তিপুরে প্রভুর সঙ্গে তিনি অবস্থান করেছেন। 7 দিন রাত্রি দিবসে এই মনোকথা কহে। তো সেই সময় তিনি রাত্রি দিন শুধু মনে মনে চিন্তা করছেন। কি চিন্তা করছেন? রক্ষকের হাতে মই কেমনে বাঁচিব, কিভাবে আমি এই যে সব রক্ষক রয়েছেন, রক্ষীরা রয়েছেন, তাদের হাত থেকে বাঁচবো, কেমনে প্রভুর সঙ্গে নীলা চলে যাব, কিভাবে
প্রভুর সঙ্গে নীলাচলে যাব। ঠিক আছে, আজকে এখানে আমরা রাখি। আগামীকালকে 238 থেকে পাঠ করে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। মঙ্গল। হরে কৃষ্ণ মহারাজ, শেষে ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, আপনার কথাগুলো খুব কাটা কাটা আসছে, ভালো শ্রবণ হলো না। মহারাজ, এই 205 নম্বর শ্লোকে শোনা যাচ্ছে মহারাজ। হরে কৃষ্ণ মহারাজের নেট স্লো মহারাজ। আছে। মহারাজ, এই 205 নম্বর শ্লোকে 205 বলছে, নম্বর শ্লোক কি আছে? একদিন প্রভু তথা করিয়া নিবাস, প্রাতে কুমার হট্টে আয়লা যাহা শ্রীনিবাস। তো এই শ্রীনিবাস আচার্য তো মহাপ্রভু যখন অপ্রকট হয়েছিলেন তখন ও নিত্যানন্দ। মহারাজ বেরিয়ে গেছে। আচ্ছা মহারাজের নেট দুর্বল আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি করা যাবে? ঠিক ঠিক আছে। আছে, তাহলে এখানে বিশ্রাম দেন। হ্যাঁ হ্যাঁ। আবার জয়েন করছে মহারাজ। এখন বলুন, শুনতে পাবে। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, যে 205 নম্বর শ্লোকে বলা হচ্ছে, যাহা শ্রীনিবাস একদিন প্রভু তথা করিয়া নিবাস, প্রাতে কুমার হট্টে আয়লা যাহা শ্রীনিবাস। আর যে শ্লোকের যে অর্থ সেখানে শ্রীবাস বলা হলো। তো মহারাজ, এই শ্রীনিবাস তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এরা অপকট হওয়ার পরে তাদের আবেশ অবতার রূপে আসলেন। এখানে কি মহারাজ কোনো প্রিন্ট মিস্টেক হলো? না না না, কত নম্বর শ্লোক এটা? শ্লোক 205। না, এটা শ্রীবাস পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত। তাহলে ওই শ্রীবাস পণ্ডিতের কথা বলা আছে, শ্রীনিবাস আচার্যের কথা নেই। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। একদিন প্রভু তথা করিয়া নিবাস, প্রাতে কুমার হট্টে আইলা যাহা শ্রীনিবাস। এখানে বলা হয়েছে না, মহাপুরুষ সন্ন্যাস নেওয়ার পরে শ্রীবাস ঠাকুর নবদ্বীপ ছেড়ে তিনি চলে এসেছিলেন কুমারহাটে। বুঝতে পারছেন? হ্যাঁ তাই ও মহারাজ। শ্রীনিবাস আচার্য নয়, এই শ্রীনিবাস পণ্ডিত। ঠিক আছে, বা শ্রীবাস ঠাকুর। আর কোনো প্রশ্ন আছে কার? ঠিক আছে, তাহলে আমাকে এখন ট্রেন ধরতে হবে, আমি যাবো আজকে বিশাখাপট্টনম। তো কালকে যাই না, কালকে ক্লাস দিতে পারবো কিনা। কালকে আমার ফ্লাইট আছে সকাল সকাল। কল্পতরু ভাষ্য সিন্ধু বা সিন্ধু সিন্ধু ভবনেভ্যো ভের বিষ্ণুভ্যো পতিতানাং ওই নমো নমঃ। পাবনেভ্যো নমো ঠিক আছে। আর ঠিক আছে। একটা বিশেষ ঘোষণা, আমাদের পরমার্থ গুরু মহারাজের সুস্থতা কামনায় একটা জুম লিংক আমি গ্রুপে শেয়ার করবো সন্ধ্যায়। একটা বিশেষ প্রার্থনা হবে, আপনারা সকলে অংশগ্রহণ করতে পারেন ওখানে। প্রভু, কটার সময় হবে প্রভু? 7টা থেকে 9টা। 7টা থেকে হরে 9টা। কৃষ্ণ। ভারতীয় টাইম 7টা থেকে, আর বাংলাদেশ টাইম 7:30 থেকে। আচ্ছা। আচ্ছা। হরে